হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে মঙ্গলবার 9 তারিখ 9 জুন। কালকে আমরা কামারপুকুরটা চারপাশটা ঘুরেছি। আজকে আমরা তারপরে জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করব। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি রামকৃষ্ণ মঠ থেকে। ব্রেকফাস্টে দিয়েছিল ডালিয়ার সাথে মুড়ি। আচ্ছা, একটা অসাধারণ কম্বিনেশন, তাই তো, নিউ টাইপের কম্বিনেশনস। আর এই আমাদের দাদা কালকে যে দাদা নিয়ে গেছিলো, সেই দাদার টোটোতে করেই যাচ্ছি। ওকে, কালকে বাবার এড়িয়ে গেছিলাম, আজকে মায়ের এড়িয়ে যাবো। এই আমাদের টোটো শো শো করে ছুটছে। সকালবেলা ওয়েদারটা খুব ভালো লাগছে। যত বেলা যাবে তত রোদ বাড়বে, রোদের তেজ বাড়বে, অস্বস্তিকর গরম লাগবে। এখন কিন্তু একটু একটু হাওয়াও দিচ্ছে সুন্দর, মানে টোটোতে যাচ্ছি বলে হাওয়াটা লাগছে, খুব সুন্দর লাগছে। এই মেন রাস্তার মোড় থেকে এখানে একটা বাগনা হলো ডান দিকে। আমরা এখন চলেছি হুগলি থেকে বাঁকুড়ার জয়রামবাটির উদ্দেশ্যে, যেখানে 1853 সালে রামকৃষ্ণ পরমহংসের পত্নী সারদা দেবীর জন্ম হয়েছিল। আমরা এখন এসে গেছি জয়রামবাটি, মায়ের স্থান, সারদা দেবীর স্থান। এটা কিন্তু বাঁকুড়া, এটা বাঁকুড়া। আর কামারপুকুর ছিল হুগলি, জাস্ট 3 কিলোমিটারের ডিস্টেন্স। এই যে বাঁকুড়ায় চলে এসেছি, জয়রামবাটি। আর এখানে আচ্ছা, এটা নরনারায়ণ মন্দির, বিবেকানন্দ মঠ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। ইয়েস, এটা একটা স্কুল। আর তুই কি বুঝতে পারছিস, আমরা হুগলি থেকে বাঁকুড়া চলে এসেছি, দুটো ডিস্ট্রিক্ট, মানে একদম কাছাকাছি, বর্ডার লাইনে 3 কিলোমিটার। তার মানে বাবার বাড়ি হচ্ছে, বাবার ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি, আর মায়ের ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মন্দিরের সময়সূচি, এখানেও থাকা যায় আবাসিক। টাইম টেবিল দেওয়া আছে, কখন থেকে কখন পুজো হয়। আর এখানেও গেস্ট আসতে পারে, থাকতে পারে। জয়রামবাটিতে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অতিথি নিবাসটি মূল রাস্তার ওপর হওয়ায় এটি খুঁজে পাওয়া খুবই সহজ। এটি ঠিক নরনারায়ণ মন্দিরের বিপরীতে অবস্থিত। বাগান আছে, ঝাউবন আছে, খুব সুন্দর সাজানো গুছানো। এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে 2013 সালের 11ই এপ্রিল তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল MK নারায়ণ বেলা 10 ঘটিকায় এই যুগাচার্য স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী নিত্যানন্দজি মহারাজের উপস্থিতিতে। ভেতরে হলঘরের মতো একটি বড় সুন্দর সাজানো গোছানো ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির রয়েছে, যার মাঝখানে রয়েছেন স্বামী বিবেকানন্দ, দুদিকে রয়েছেন সারদা মা ও শ্রীরামকৃষ্ণ। অতিথি নিবাসটি বেশ বড়। এখানে মুখোমুখি দুটি দোতলা ভবন রয়েছে এবং দর্শনার্থীদের জন্য প্রচুর কক্ষের ব্যবস্থা আছে। তবে শেষ মুহূর্তে কোনো অসুবিধা এড়াতে আগে থেকে বুকিং করে রাখাই ভালো, বিশেষ করে ছুটির দিন বা উৎসবের সময়। শুনলাম এখানে থাকা ও খাওয়ার খরচ অবিশ্বাস্য রকমের কম। স্বাভাবিকভাবেই এখানে বিলাসবহুল সুযোগ সুবিধা আশা করা উচিত নয়, তবে থাকার জন্য প্রয়োজনীয় সব সাধারণ সুবিধা, যেমন কক্ষের ভেতর গিজার এখানে রয়েছে। এখানে পরিবেশিত খাবার সাধারণ, ঘরোয়া, সুস্বাদু, আর তা অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে পরিবেশন করা হয়। সব মিলিয়ে জয়রামবাটি ভ্রমণকারী ভক্তদের থাকার জন্য এটি একটি চমৎকার ও সাশ্রয়ী জায়গা। এই হচ্ছে জয়রামবাটি রেল স্টেশন। কলকাতার হাওড়া বা শিয়ালদা থেকে ডিরেক্ট এই জয়রামবাটি আসার কোনো ট্রেন নেই, একমাত্র বাঁকুড়া থেকেই রয়েছে, যেটা বাঁকুড়া থেকে সন্ধ্যে 6:25 ছাড়ে আর রাত 8টায় জয়রামবাটি এসে পৌঁছায়। আরেকটা ট্রেন জয়রামবাটি থেকে রাত 8:10 ছাড়ে আর বাঁকুড়ায় গিয়ে পৌঁছায় রাত 10টা। হ্যাঁ, জয়রামবাটি রেল স্টেশন। এখন আমরা এসে গেছি কল্যাণেশ্বরী কালীমাতা মন্দির, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে নিয়ে কালীমাতার দর্শনে আসতেন। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব সারদা মাকে নিয়ে আসতেন পুজো দিতে।
হচ্ছে মন্দির। এটা দেখো মন্দির কাউকে দেখায় হুম। কল্যাণেশ্বরী কালী মায়ের মন্দির মানে রামকৃষ্ণ পুজো দিতে আসতেন মা সারদা। সকলের কাছে আশীর্বাদ পৌঁছে যান। জয় জয়। জয় মা জয় মা। এই মন্দিরের ঠিক পাশেই আছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশর শিহর এগ্রি ফার্ম। লাল মাটির রাস্তা। এই দুজন ভগবান রূপী কুকুরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। লাল মাটির রাস্তা হাওয়া বইছে। হ্যাঁ, এইখানে সারদামার মামাবাড়ি পাশে, আচ্ছা ওখান থেকে সারদামাও এসেছিলেন। ওনার শিষ্যরা জিজ্ঞাসা করছিলেন রামকৃষ্ণ ঠাকুরকে, হ্যাঁ ঠাকুর আপনি কাকে বিয়ে করতে চান? হ্যাঁ। তখন উনি আঙুল বাড়ি দেখেছিলেন সারদামা ওকে বিয়ে করতেছেন। আচ্ছা এখানেই শান্তিনাথের শিব মন্দিরে রামকৃষ্ণ ঠাকুরের সাথে সারদামার প্রথম দেখা, ওই প্রথম দেখাতে এখানে বিয়ে হয়েছিল। এখানেই বিয়ে হয়েছিল। প্রথম দেখাতে বিয়ে হয়ে এটা শান্তিনাথের শিব মন্দির। এই শান্তিনাথের শিব মন্দিরটি মা শারদার বাঁকুড়া সাথে জেলার শিওর গ্রামের শ্রীরামকৃষ্ণের প্রথম কোনারপুরে দেখা হয় অবস্থিত। এবং এখানেই চৈত্র বিবাহ মাসের সম্পন্ন 4 হয়। দিন যে গাজনের যাত্রা হতো তা এখানেই হতো। সেই গাজনের যাত্রা শুনতে মা আসছিলেন মামার বাড়ি থেকে আর বাবা আসছিলেন ভাগ্নের বাড়ি থেকে। মায়ের তখন 9 বছর বয়স। তার আত্মীয় স্বজনরা সেই গাজনের ভিড়ে ছেলেদের দেখিয়ে বলেছিল, তোর কাকে পছন্দ, তার সাথে তোকে বিবাহ দেব। মা তখন বাবাকে দেখিয়ে বলেছিলেন, আমি এনাকেই বিবাহ করব। তো এই শান্তিনাথের শিব মন্দির এই জায়গাটাই প্রথম দেখাতে বাবা মার বিবাহ সম্পন্ন হয়। শান্তিনাথের শিব মন্দির। এখানে শারদা মাতা প্রথম শ্রীরামকৃষ্ণ দর্শন করেছিলেন এবং এই প্রথম দর্শনেই তাদের এখানে বিবাহ সম্পন্ন হয়। তার পাশে এদিকে লজ আছে, গাজনশালা অ্যাকচুয়ালি, আর এখানে সবাই বসবে ঠিক মন্দিরের উল্টো দিকে। আমরা এসেছি সারদা মায়ের মামার বাড়ি। এই মামার বাড়ি তথা সারদা মঠে একটি বেলগাছ রয়েছে, যা একটি পবিত্র স্থান, যা সারদা দেবীর আবির্ভাবের সাথে সম্পর্কিত। সারদা দেবীর জন্মের পূর্বে তার মা শ্যামসুন্দরী দেবী সিহারে আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এলাপুকুরের ধারে এই বেলগাছটির নিচে তিনি দিব্যদর্শন করে দেখেন যে একটি ছোট্ট মেয়ে গাছ থেকে নেমে এসে তাকে আলিঙ্গন করে এবং তার পরিবারে তার আগমনের ঘোষণা দেয়। এই অলৌকিক ঘটনার ফলে শ্যামসুন্দরী দেবী অচেতন হয়ে পড়েন এবং তার অল্প পরেই তিনি গর্ভধারণ করেন। এই পবিত্র স্থানটিকে রক্ষা করার জন্য শ্রী সারদা মঠ জমিটি ক্রয় করে, একটি মন্দির, সন্ন্যাসী নিবাস ও একটি প্রার্থনা কক্ষ প্রতিষ্ঠা করে। পাশে মায়ের মন্দির। আচ্ছা, আর এই জায়গাটা কি কি এটা আছে? হচ্ছে আমাদের নদ। এখানে সারদামা হ্যাঁ। ভাইরা যখন মাঠে কাজে আসতেন, এখানে এই আমাদের নদের ঘাট আছে, এই ঘাটে চান করিয়ে জলখাবার খাইয়ে আবার মা এই মাঠে ফিরে যেতেন। ওই যে একটা গম্বুজ দেখতে পাচ্ছেন, হ্যাঁ। ওটা মায়ের মন্দিরের গম্বুজ। আচ্ছা, আমোদর নদ, আমাদের আমোদর ঘাট। আচ্ছা আচ্ছা, এখানে মা স্নান করতে আসে। মা ভাইদেরকে স্নান করিয়ে জলখাবার খাইয়ে দিয়ে তারপর বাড়ি ফিরে যেত। আচ্ছা আচ্ছা, এটা কি প্রতিদিনই আসতেন? প্রতিদিন? হ্যাঁ, যখন এখানে মাঠে যখন আসতেন, এই এখানে যে আসতেন। বাউন্ডারি দিয়ে দেখছেন, এদিকে সম্পত্তিটা সব মায়ের। ও, রেলিং দিয়ে ঘিরে আছে না, রেলিং দিয়ে ঘেরা আছে। যতগুলো জমি আছে সব মায়ের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে আরো আছে অনেক জমি। সব মা শারদার নামের জমি। আমরা এসে গেছি শ্রী শ্রী মা শারদা কানন। এই সেই জায়গা যেখানে মা নিজের সমস্ত ভাইদেরকে স্নান করাতেন, তারপর তাদের খাবার খাইয়ে তারপর বাড়ি ফিরতেন। এখানে ঢুকতেই বাঁদিকে পঞ্চবটী গাছ আছে, দেখো পঞ্চবটী গাছ দেখাই। 5টা গাছ মিলে পঞ্চবটী। এই গাছটাকে কি আশুদ গাছ বললো, তাই না বাবু? আশুদ গাছ, পঞ্চবটী গাছ, এটা হচ্ছে অশ্বত্থ। অশুদ, এটা হচ্ছে বট গাছ সেকেন্ড, অশোক, এটা হচ্ছে অশোক গাছ থার্ড, ওটা হচ্ছে বেল গাছ, আর এই ছোট গাছটা হচ্ছে আমলকি। আর এই ছোট গাছটা হচ্ছে আমলকি। এই 5টা গাছ মিলে হচ্ছে কি আমাদের পঞ্চবটী। বাবা, যত ঘুরবো তত আমাদের নলেজ বাড়বে। আর
এই শ্রী শ্রী মা জায়গাটার সারদা গুরুত্ব হচ্ছে এখানে মা হ্যাঁ। সারদা দেবী তার ভাইদেরকে স্নান ভাইদেরকে করাতেন, নিয়ে যখন আসতেন এখানে স্নান করতেন, একটু বসতেন, ভাইদেরও স্নান করাতেন, তারপর খাওয়াতেন, খাওয়াতেন, তারপর চলে যেতেন। বাড়ি যেতেন। হ্যাঁ, এইখান থেকে এই এন্ট্রি নেব, তার পাশে ওই দূরে এই যে এই সব জমি মা সারদার নামের জমি, এবং এখান থেকেই পরে মা সারদার বাড়ি যাবো। তাহলে ভিতরে ঢুকি, আগে দেখি এই জায়গাটার নাম দেখো, শ্রী মা সারদা কানন। এটা হচ্ছে এখানে আমোদর আমোদর ঘাট, জয়রামবাটি। খোলার সময় দেখো এই ভূমিতেই মায়ের চরণ পড়েছে। আমরা ধন্য এখানে এসে, আমরা ঘুরছি, তার কথা স্মরণ করছি। সব জায়গায় এখানে মেরামত করা। এখানে একটা মন্দির চলো, আছে, এদিক দিয়ে এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে চলে যাবে। এদিক দিয়ে দেখি কি আছে। রাধারানী সরণী। ডান পাশের টেবিলে একটা মডেল মতো তৈরি করা আছে কৈলাস। এই দেখো সুন্দর এরা এখানে মানে গাছগুলো খুব সুন্দরভাবে লালন পালন করছে, এবং গাছের নামও দিয়েছে। এই গাছটা যেটা, এই গাছটার নাম অক্ষয় বট। কী করে বুঝলাম? নিচে নাম লেখা আছে, অক্ষয় বট। চলো দেখি। কৈলাস পর্বত এঁকেছে, মানে সুন্দর করে সাজানো আছে। হ্যাঁ, এই দেখো, চলো। কোনো নোংরা ওই ফেলা সামনে উচিত দেখা নয় যাচ্ছে এখানে। শিব মন্দির। এই দেখো, সুন্দর জবা সুন্দর ফুলের ফুলের গাছ, গোমুখ ও কৈলাস পর্বত দ্বারা অতি মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। মাতৃমন্দিরের তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমিয়ানন্দজি মহারাজের তত্ত্বাবধানে ওই বিশ্বনাথ মন্দিরটি নির্মাণ হয় ও মা শারদার প্রদর্শনী গৃহও নির্মাণ করা হয়। আজ এটি শারদা কানন নামে পরিচিত। কি সুন্দর করে সাজিয়েছে না? হ্যাঁ। ও বাবা, শ্রীমা সারদা এক্সিবিশন। এখানে পুরো মা সারদার এক্সিবিশন করা আছে। এই সেই মা শারদার প্রদর্শনী, যেখানে মা শারদার সামগ্রিক জীবনযাপন সুন্দর চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে একেবারে ছোটোবেলা থেকে শুরু করে শেষ জীবনের নানা রকম ঘটনাকে চিত্রের মাধ্যমে লিপিবদ্ধ করা আছে। এক্সিবিশন করা আছে। দুই দিকে দুটি পথ নেমে গেছে ছোট্ট আমোদর নদীতে। মা শারদার এক বোন ও 5 ভাই ছিল। ছোট্ট আমোদর নদ এই জয়রামবাটির পাশ দিয়ে বয়ে চলেছে, আর সেটিই ছিল মা শারদার কাছে গঙ্গা। মা যেখানে ভাইদের নিয়ে স্নানে যেতেন মেঠো পথে, সঙ্গে থাকতো মুড়ি, জল, বাতাসা, গুড়, গামছা ও বস্ত্র। স্নানের পর এই গাছতলায় নিচে বসেই ভাইদের সাথে তা তিনি খেতেন। মাদার্স বাতিঘাট। এখন শুকিয়েছে, পানা হয়ে গেছে, পানা পুকুর হয়ে গেছে। ওই দেখো লেখা আছে শ্রীমায়ের গঙ্গাঘাট। গঙ্গাঘাট বলে বলা হচ্ছে। হ্যাঁ, ভাইদের স্নান করাচ্ছেন, এই ঘাটে স্নান করাতেন। আজকে হয়তো ঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই যে সামনের বোর্ডে সুন্দর করে আঁকা হয়েছে যেখানে মা তার ভাইদের চান করাচ্ছে এই আমোদর ঘাটে। নিয়ে গঙ্গা স্নানে যেতুম, আমাদের নদী ছিল আমাদের গঙ্গা। গঙ্গায়ন করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার বাড়ি ফিরে আসতাম। ও গঙ্গা স্নান করতো, তারপর মুড়ি খেয়ে বাড়ি ফিরে আসতাম। এই দেখো, এই সেই নদী। এই আমোদর নদী গ্রামবাসীরা মকর সংক্রান্তির ব্রত উদযাপন করে। এই নদীর তীরেই মা শারদার পিতা ও মাতাকে দাহ করা হয়। বর্তমানে আমোদর নদ তীরবর্তী এলাকাটি জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃক সংরক্ষিত ও সুসজ্জিত। পড়ে গেছে, এইখানেই মা তো স্নান করতেন, খুব সুন্দর ছিল।
ওরে বাবা, ও হ্যাঁ, কচুরিপানা তো এরকমই, বছর লাগে, 1 মাসেই ভরে যাবে। কত দূর গেছে দেখো, অনেক দূর থেকে আসছে সেই নদ, এই এসে 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 এই গেছে ওইখানে স্নান করতেন। এখন এসেছি আমরা মায়ের ঘাটে, এই ঘাটটার নাম মায়ের ঘাট। চলে যাওয়া যাক, রাস্তা ফাঁকা আছে, এ সাইডেও ফাঁকা, এই সাইডেও ফাঁকা, বিশাল বড় ঘাট। কি গরুর জন্য দল ঘাস সংগ্রহ করতেন 1992 সালে মে জুন মাসে পিয়ারলেস জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড দ্বারা শ্রী শ্রী মন্দিরে। মন্দিরের কাছে অবস্থিত একটি বড় আচ্ছা, জলাধার, এখানে উনি মায়ের যেখান যখন- থেকে শ্রীমাতা তার শৈশবে গরুদের জন্য জলজ ঘাস কাটতেন। পরিষ্কার মানে এত বড় ঘাট পরিষ্কার রাখা মানে বিগ ডিল। আচ্ছা, এখানে মা হচ্ছে মায়ের যে গরু ছিল তাদের খাওয়ারের জন্য যে চান করাতো বা এই জলের মধ্যে যে দল ঘাস বলে একজন ঘাস হতো সেগুলো কালেক্ট করতো। পিয়ারলেস কোম্পানি এটাকে বাঁধিয়ে ঘাট করে দিয়েছে 1992 সালে। বিগ ডিল। এবার মায়ের ঘাটের পর আমরা সারদা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। ছোটবেলায় এখানেই মা থাকতেন বিশেষ করে, তাই না? এই সারদা মায়ের বিয়ের আগেও বিয়ের আগে অব্দি অবভিয়াসলি, এরপরে কামারপুকুরে। এই হলো শ্রী শ্রী ধর্মরাজ যাত্রা সিদ্ধি দেবের মন্দির, মানে মা যখন কোনো কাজে বেরোতেন এই মন্দিরে আসতেন, ওই যাত্রা সিদ্ধি হবে, যাত্রা করার আগে উনি এখান থেকে মানে প্রণাম করে যেতেন। হ্যাঁ, আমি দেখালাম, তখন এই ধর্মরাজ যাত্রা শুরু হয়ে যাবে। এটা জয়রামবাটির এক প্রাচীন মন্দির। হ্যাঁ, আর একটু ভালো করে দেখা হয়েছে জয়রামবাটির প্রাচীন মন্দির। এখান থেকে যে কোনো যাত্রা করার আগে মা এখান থেকে আশীর্বাদ নিয়ে বা আছেই, ঠাকুর তো আছে, ঠাকুর নেই হতে পারে। এই মন্দির যাত্রা সিদ্ধি মন্দির, সকলের যাত্রা শুভ হোক। এই মন্দির তোমরাও দেখো। জয়গুরু। এই শ্রী সারদা মায়ের মন্দির একটু বাইরে থেকে দেখাচ্ছি। শুনলাম নাকি ভিডিও করা যায় না, তবুও দেখি। কেউ সতীশ সদন। এই সুন্দর মন্দিরটি ঠিক সেই স্থানেই নির্মিত হয়েছে যেখানে শ্রীমাতা জন্মগ্রহণ করেছিলেন, এবং এখানেই তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল। শ্রীমাতা বিবাহ এই বাড়িতেই হয়েছিল। তিনি 9 বছর বয়স পর্যন্ত তার পিতামাতা সেখানেই বাস করতেন। আমরা এখন এসেছি মায়ের পুরনো বাড়িতে। এই বাড়িতে তিনি প্রায় 52 বছর অর্থাৎ 1863 থেকে 1915 সাল পর্যন্ত বাড়িটি ব্যবহার করেন। এই বাড়িতে বহু ব্যক্তি তার কাছ থেকে দীক্ষা, ব্রহ্মচর্য এবং সন্ন্যাস গ্রহণ করেন, এবং এইভাবে বাড়িটি পুণ্যময় হয়ে ওঠে। এছাড়াও তিনি এই বাসভবনেই দেবী জগদ্ধাত্রীর পুজো করতেন। মন্দিরের প্রবেশের সময় সুন্দর করে বোর্ডে দেওয়া আছে, আশেপাশে এরকম সুন্দর দোকান আছে, মাছ ছবি ভর্তি। ও, এই ওয়াটার বটলগুলো খুব ভালো। আমরা এখন এসেছি মায়ের নতুন বাড়িতে। ভক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মূল বাড়িতে থাকার জায়গা নিয়ে নানা রকম অসুবিধা দেখা দেয়। সেই কারণে স্বামী শারদানন্দ 1915 থেকে 16 সালে পুণ্যপুকুর নামক পুকুরটির পশ্চিম দিকে একখণ্ড জমি কিনে সেখানে শ্রীমায়ের জন্য একটি পৃথক বাড়ি তৈরি করে নেন। এই নতুন বাড়িটির 4 কোণে 4টি মাটির দেয়াল ও খড়ের ছাদযুক্ত ঘর রয়েছে। তিনি এই ঘরগুলির মধ্যে একটিতে তার শয়নকক্ষ এবং শ্রীরামকৃষ্ণের আরাধনার জন্য ব্যবহার করতেন। তিনি এই ঘরেই সাধকদের দীক্ষা, ব্রহ্মচর্য এবং সন্ন্যাস প্রদান করতেন। বর্তমানে এই ঘরটিকে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে এবং সেখানে শ্রীমায়ের একটি জীবন আকারের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। আমরা এখন এই মুহূর্তে চলেছি অলিগলি করে সিংহবাহিনী মন্দিরের উদ্দেশ্যে।
আমরা এসে পৌঁছে গেছি শ্রী শ্রী সিংহবাহিনী মন্দির, যেটা জয়রামবাটির একটি বাড়তি আকর্ষণ। এই মন্দিরের সাথে একটি ইতিহাস রয়েছে। দেবী সিংহবাহিনীকে একটি ধাতব কলসি রূপে চিত্রিত করা হয়। শ্রীমাতা বলেছেন যে একবার তিনি দীর্ঘকাল ধরে এক মারাত্মক রোগে ভুগছিলেন এবং আরোগ্য লাভের জন্য দেবীর আশীর্বাদ পেতে উপবাসের ব্রত নিয়ে মন্দিরের সামনে শায়িত ছিলেন। তখন দেবী সিংহবাহিনী প্রায় 11 বা 12 বছর বয়সী এক কামারকন্যার ছদ্মবেশে তার ও তার মাতা শ্যামসুন্দরীর সামনে আবির্ভূত হন এবং তাদের আরোগ্যকারী ঔষধের পরামর্শ দেন, যা তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলে। আরোগ্য লাভের পর শ্রীমাতা এই পবিত্র স্থানে কিছু পরিমাণ মাটি একটি ছোট সিন্ধুকে সংরক্ষণ করেন। প্রতিদিন তা গ্রহণ করতেন এবং তার ভাইজি রাধুকেও তা দিয়েছিলেন। এই মাটির আরোগ্যকারী ক্ষমতা আবিষ্কৃত হওয়ার পর দূর দূরান্ত থেকে লোকেরা বিভিন্ন প্রকার রোগের জন্য এবং সর্পদংশনের কার্যকর ঔষধ হিসেবে এই পবিত্র মাটি সংগ্রহ করতে অত্যন্ত ভক্তি সহকারে এই স্থানে ভিড় করতে শুরু করে। আর এই কারণেই দেবী সিংহবাহিনীর সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। হুগলির ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম গোঘাটের কামারপুকুর সাতবেরিয়া মানিক রাজার রাজপ্রাসাদ সংলগ্ন আম্রকানন। এই মানিক রাজার আমবাগানে ছোটোবেলায় খেলা করতেন শ্রীরামকৃষ্ণ। কামারপুকুর সেই আম্রকানন নতুন করে সংস্কার করে কামারপুকুর মঠ ও মিশন। এই সেই আম্রকানন। এই আম্রকাননে 62 প্রকারের আম গাছ রয়েছে, আর এক একটা আম গাছের দাম নাকি 3 লাখ টাকা, যেটা আমাদের যে টোটো দাদা ঘোরাচ্ছে তিনি বললেন। এবং আমাদের ঠাকুর এইখান থেকে আম খেয়েছিলেন এবং আমের যে দানা সেটা নিয়ে গিয়ে যে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ওর ভিতরে ওখানে ফেলেছিলেন, এবং সেই গাছ থেকেই মানে সেই হাঁটি থেকেই আম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটা আমাদের ছিল এই সব গাছের নাম লেখা আছে। 62 রকমের আম গাছ। 62 রকমের আম গাছ আছে। এটা স্বামী সরনন্দজি মহারাজ হিমসাগর, ও এটা বাগিচানন্দজি মহারাজ, এই লাইনটা সূর্য ফলা, এগুলো দুবার হয়। এটা কাশিমন স্বামী সুন্দরানন্দজি মহারাজ, এটা থাইল্যান্ডের থাই বারোমাসি, আর এটা হচ্ছে মিয়াজাকি, ওই যে জাপানি আমটা 3.5 লাখ টাকা কিলো। ওরে বাবা, গত বছর 3টা হয়েছিল, এবছর হয়নি। মিয়াজাকি। আচ্ছা, এই বাগান থেকেই আম খেয়ে আটিটা নিয়ে গিয়ে সেই কামারপুকুর রামকৃষ্ণ মঠে ফেলেছিলেন ঠাকুরদা। 12 মাস হয় ঠাকুরের চানি। দেবদাস। এই যে এই বড় হয়েছে, ছোট আবার বলে এসেছে, এই লাইনটা দেবদাস। আচ্ছা, এগুলো ওই ছোটই থাকে এই এরকম? এরকম সাইজের থাকে, যে চাটনি হয় ঠাকুরের 12 মাসের চাটনি। বাবা, আর এটা লাল দোপালা, এগুলো বছরে দুবার হয়। হ্যাঁ লাল দোফলা, এইটা দেখেছি। এটা আমাদের আমার সাথে। এটা বিমলাত্মানন্দজি মহারাজ লাগিয়েছেন, ওটা শিবমায়ানন্দজি মহারাজ। এটা কি? এটা লাল দোপালা, এটাও লাল দোফলা। এই লাইনটাই লাল দোপালা। এগুলো সুবর্ণ রেখা। সুবর্ণ রেখা। আর এটা গৌতমানন্দজি মহারাজ তোতাপুর। ওগুলো তো কষ্ট ধরিনি তো, এগুলো মধুমিতা। মধুমিতা। হ্যাঁ, ঠাকুরের যে ভোগ হয় এখান থেকে যায়, শাক সবজি দাদারা সব চাষ করে দিয়ে। ও এখানে আসলে যে এই সব আমগুলোই মিষ্টি না? হ্যাঁ, এটা মধুমিতা। আচ্ছা, ঠাকুর এই, যে আম এখানটা একটু গাছটা দেখি। ওখানে পেয়েছিলেন এখান এখানে একটু থেকে? পোকা আছে, দেখবে। আর কিছু হবে না। ঠাকুর যেটা লাগিয়েছিল ওইদিকে আছে ওর কলমি, এগুলো চন্দন কোষা। চন্দন কোষা চন্দন কোষা। সব। ল্যাংড়া, এই ল্যাংড়া কোয়ালিটিটা আলাদা, এইটা আলাদা। এইগুলো হিমসাগর, ওই হিমসাগরটা আছে, এগুলো বড় হয়, এটা তুলে নিয়ে চলে যাচ্ছে। এগুলো হিমসাগর। এইগুলো হিমসাগর। এইটা হিমসাগর, এটা বড়, ওটা ওই যে মাঝারি, তারপরটা ওই যে ছোট ছোট। এগুলো হিমসাগরের লাইন। এটা হচ্ছে আর মাঝারি। এগুলো মল্লিকা, ওই যে মল্লিকা। এইদিকে এসে তো ওইদিকে। এখানে মল্লিকায় আম হয়েছে। এই যে মল্লিকা, আম হয়েছে। ও ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই তো হয়েছে। মল্লিকা। ওই আমটা ভালো না। চিনতে পারাই বিশাল ব্যাপার। এটা তো হিমসাগর। এইটা হচ্ছে ছোট মাথার মধ্যে আম ঝুলছে। মা এগুলো আলফানসো, গোটা কথা হয়েছে, সব তুলে নিয়ে চলে গেছে। আলফানসো। এই আম বিক্রি হয়? বিক্রি হয়, মঠে মঠে যায়। মঠে চলে যায়। আচ্ছা, আর এই যে মায়ের নোটে সাজ,
এই আম গাছের মাঝখানে মাঝখানে শাক চাষ আচ্ছা, আম হয়েছে। গাছের নাম নোটে শাক। না এইটা নোটিস ও আচ্ছা আচ্ছা। আম গাছের মাঝখানে নোটে শাক চাষ শাক। হয়েছে, এগুলো মায়ের ভোগে যায়। এগুলো হচ্ছে বোম্বাই, এরকম আমগুলো সোনার মতো রং, বড় বড় আম। বোম্বাই, বোম্বাই বোম্বেটে বলে না। হ্যাঁ। এগুলো 10-এরই। এই যে ঝুলছে 10-এরই, এগুলো চৌসা, 10-এরই এটা। জ্ঞানব্বতানন্দজি মরাই লাগিয়েছে। এগুলোও চৌসা, দুটো সবগুলোই চলে গেছে। এই যে চৌসা এগুলো। চৌষা। আচ্ছা, যতগুলো আম গাছ দেখছি মানে মিডিয়াম সাইজ, খুব বড়। বড় হবে না তো, এটা 2019-এ উদ্বোধন হয়েছিল, সব কলমে গাছ। আচ্ছা, এগুলো 2019 সালে উদ্বোধন হয়েছে। কলমে গাছ, কলমে। কলমে গাছ। ওটা সিস্টার নিবেদিতার হাতে কলম, এটা স্বামীজির হাতে কলম, বেলুর মঠ থেকে এসেছে। তাই? এইটা মঠে যেটা আছে ঠাকুরের হাতের কলম। আরে বাবা, আর এগুলো সুরমা ফজলি। এটা ঠাকুরের হাতে কলম। সেই গাছ এখনো রয়েছে ওখান থেকে কলম করে এনে লাগানো। ওখান কলম, থেকে? আচ্ছা, হুম। আচ্ছা, আচ্ছা, কলম এই যে করে। মন্দিরের এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর কলম গাছ, ওটা সিস্টার নিবেদিতা। মাংস ভাতও দেওয়া হয়, যে যেমন দেয়। এগুলো এইগুলো বেগম ফুলি, এরকম বড় বড় আম হয়, সব তুলে নিয়ে চলে না। বেগম ফুলি। এটা তোতাপুরি, আমি প্রভানন্দজি মহারাজ লাগিয়েছে। এটা এগুলো আম্রপালি, আম্রপালি। এগুলো আম্রপালি। আর তারপরে কাঁচা মিঠা ফজলি। ফজলিটা ওই শেষে, হ্যাঁ শেষ। এটা কাঁচা মিঠা। না এটা আম্রপালি, এই লাইনটাই আম্রপালি, আম্রপালি। আম্রপালি। আচ্ছা। তো দিদি, আপনি পুরোটা পরিচর্যা করেন? ওই লোক আছে, লোক আছে, চার একা তো পাঁচটা সম্ভব বাচ্চা নয়। থাকে। হ্যাঁ। আমি এইসব করি না, আমি ওই হ্যাঁ। পুজো পাঠ বাচ্চাগুলোর দেখাশোনা এই। আচ্ছা আচ্ছা। এখানে বাচ্চারা কি মানে এই পড়াশোনা করে? আমবাগানের দেখাশোনার দায়িত্বে থাকা গৃহবধূ নবনীতা চক্রবর্তী আমাদের এই আমবাগানটি খুব সুন্দর করে ঘুরিয়ে দেখান। ওখান থেকে ঠাকুর জল পান করতেন, তাই তো? ধ্যান করতেন। ও, এখানে ধ্যান করতেন, বসতেন, ধ্যান করতেন। আর এর উল্টো দিকে আছে যাত্রী নিবাস, সুন্দর মাটির কুটিরের মতো সেই শেপ দিয়ে বাড়িগুলো, যেখানে সারদা মা রামকৃষ্ণের যে বাড়ি অরিজিনাল দেখা যায়, কিন্তু এগুলো খড়ের ছাউল দেওয়া না, এগুলো সিমেন্টেরই, সুন্দর। আচ্ছা, তো আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীঝোলার মাঠ। এটা লাহা জমিদার যে, তিনি ঠাকুরের বাবাকে দিয়েছিলেন এই মাঠটি চাষবাস করে খাওয়ার জন্য। তো বর্তমানে এটা কার আন্ডারে রয়েছে? মঠের আন্ডারে নিশ্চয়ই। আচ্ছা, ওকে। তো উনি কি চাষবাস করে খেয়েছিলেন? হুম, আচ্ছা উনি তো চাষবাস করেই তো সংসার চালাতেন, এই জমি থেকেই তো সমস্ত। আচ্ছা, এখানেই চাষবাস করে উনি সংসার চালাতেন। লক্ষ্মীঝোলার মাঠ এটা। এই ড্রাইভার দাদা আমাদেরকে 2 দিন কামারপুকুর ও জয়রামবাটি খুব সুন্দরভাবে ঘুরিয়েছে। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার আমরা এসে গেছি গোঘাট স্টেশনে। 7:25 লোকাল ধরে ফেরার পালা। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা সারদা দেবী, তোমাদের চরণের শতকোটি প্রণাম।